আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব, দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। দর্শক, সংক্ষিপ্ত সময়ে এই লাইভে আমি আপনাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। শুরুতেই বলবো, এই ভিডিওটি সর্বাধিক শেয়ার করবেন, কারণ বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলো একটা বড় ক্রুশিয়াল টাইম পাস করছে এবং তাদের উপর দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ব্যাপক চাপ সৃষ্টি করছে। গত 15-16 মাসে অর্থাৎ 24-এর বিপ্লবের পর বাংলাদেশে ইসলামের যে জাগরণ শুরু হয়েছিল ইসলামী এই জোটের মাধ্যমে, সেই জাগরণকে থামিয়ে দেওয়ার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তাদের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছেন। আমি কিছু তথ্য আপনাদের দিয়ে বিষয়টি স্পষ্ট করব। সঙ্গত কারণে অনেক কিছু স্পষ্ট করে বলা যায় না, কারণ রাষ্ট্রীয় নিরাপত্তা মাথায় রেখেই আমরা অনেক কিছুকেই স্পষ্ট করব না, কিন্তু আপনারা বুঝে নিতে হবে। আপনাদের এই বিষয়টি খেয়াল রাখবেন। আমি যে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করছি, একটা একটা করে শোনার চেষ্টা করেন। বাংলাদেশে আপাতত আমাদের কাছে মনে হচ্ছে দুটো প্রধান দল, একটা বিএনপি, অন্যটি জামায়াত ইসলাম। বিএনপি তার শরীরদের নিয়ে একটি জোট গঠন করবে, কোয়ালিশন করবে আগামী নির্বাচনের বৈতরণী পার হতে। পাশাপাশি ইসলামী দলগুলোকে নিয়ে জামায়াত ইসলাম তারা একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করার এতদিন ঘোষণা দিয়েছে এবং একসাথে আন্দোলন করেছে, এবং পিআর সহ গণভোটের দাবিতে 8টি ইসলামী দল একসাথে জোট করে তারা আন্দোলন করেছে, একসাথে মাঠে ছিল, সরব ছিল, সব ক্ষেত্রেই আমরা তাদেরকে দেখেছি। চরমনের প্রধান পীর, তার মুখের থেকে আমরা শুনেছি তারা একটি ভোটের বাক্স চাইছেন। সবকিছু মিলে সবচেয়ে বড় চাপে ছিল প্রগতিশীল রাজনৈতিক দল এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। তারা কোনোভাবে ইসলামের শক্তিকে এক হতে দিতে চায় না। আমি আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। বাংলাদেশে বহু মানুষ সবসময় একটা অভিযোগ করে যে ইসলামের এত দল থাকবে কেন, ইসলামী দলগুলো এতটা ভাগে বিভক্ত হবে কেন, তারা যদি একটি প্ল্যাটফর্মে আসে তাহলে আমরা তাদেরকে ভোট দেব। বাংলাদেশের 90% মানুষ যেহেতু ইসলাম ধর্মের অনুসারী, তারা ইসলামের পক্ষটাকে সবসময় বিজয়ী দেখতে চায়। কিন্তু বাংলাদেশে 54 বছর ধরে, অর্থাৎ পাকিস্তান ভাঙার পর থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এজেন্সি কখনো ইসলামী দলগুলোকে এক হতে দেয়নি, এবং এই যে দলগুলো রয়েছে বিবর্তমান ইসলামিক দলগুলো, এদেরকে সবসময় একটার পেছনে একটাকে লাগিয়ে রেখেছে। অর্থাৎ জামাত চরমনাই, চরমনাই জামাত, আবার ধরেন আরো যে দলগুলো আছে খেলাফত, হেফাজত, এই সবগুলো দল একে অপরের মধ্যে বিভাজিত থাকে। সবসময় টার্গেট ছিল জামাত, কারণ বাংলাদেশে ইসলামিক দল বলতে প্রধানত জামাত ইসলামী শক্তিশালী। আবার বিএনপি এবং আওয়ামী লীগ তারা রাজনৈতিকভাবে সবসময় বিরোধে থাকলেও আদর্শিকভাবে তাদের মধ্যে একটা মিল রয়েছে। এবং সাম্প্রতিক সময় এমনও হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসার প্রশ্নের প্রয়োজনে আওয়ামী লীগের সাথেও তারা সম্পর্ক সৃষ্টি করবে, এমনও আভাস পাওয়া গেছে। এবং সাম্প্রতিক সময় বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আসছে, তারা দিল্লির সাথে গোপনে একটা সমঝোতা করেছে। এই অভিযোগটি আমাদের গণমাধ্যমে উঠে এসছে, সোশ্যাল মিডিয়ায় উঠে এসছে। তাহলে বাংলাদেশের 24-এর বিপ্লব কি ব্যর্থ হচ্ছে, এই প্রশ্নটি এখন আমাদের মাথায় আসতে পারে। দর্শক, বিগত 15-16 মাস ধরে যে ইসলামিক জোটটি এক প্ল্যাটফর্মে এসে আন্দোলন করলো এবং একটি ভোটের বাক্সের ঘোষণা দিল, হঠাৎ করে তাদের মধ্যে অনৈক্যের সুর, ভাঙনের সুর লক্ষ্য করা গেছে। কয়েকটি গোয়েন্দা সূত্র দাবি করেছে, আমাদের দেশে কিন্তু অনেকগুলো গোয়েন্দা বাহিনী আছে এবং এই গোয়েন্দা বাহিনী সবাই কিন্তু একটি থিমে চলে না। এর মধ্যে ডান ধারা, বাম ধারা, ইসলামী ধারা, ভারত ধারা, মানে ওপারের ধারা, সব ধারাই থাকে। কিছু কিছু গোয়েন্দা সূত্র দাবি করেছে তাদের গোয়েন্দা সংস্থা, মানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, ধরেন সেই নামটিকে যদি স্পষ্ট করতে হয়, ডিজিএফআই কে অভিযোগ করে বলছে যে ডিজিএফআই বাংলাদেশের ইসলামের জোটটা কি ভাঙার জন্য কাজ করছে। সঙ্গে এনএসআইরও কিছু কিছু ব্যক্তিরা জড়িত আছেন যারা বিদেশি প্রেসক্রিপশনে চলছেন এবং যারা এখনো আওয়ামী লীগ পারপাস সার্ভ করছেন বা দিল্লির ইশারায় চলছেন। এরা চরমনাই এবং মামুনুল হকের উপর ব্যাপক চাপ প্রয়োগ করেছেন। চরমনাইকে বলা হয়েছে যে আপনাদের আয়, আপনারা যে মাদ্রাসা বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আয় করেন, সে আয়ে অনেক গাফিলতি আছে। সরকারি ট্যাক্সের ক্ষেত্রে আপনারা অনেক গাফিলতি করেছেন এবং আপনাদের বিভিন্ন ক্ষেত্রে সরকারি হিসেবে আপনারা অনেক গড়মিল দেখিয়েছেন। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সময় আপনারা অনেক সুবিধা নিয়েছেন। কোন কোন ক্ষেত্রে কি কি সুবিধা নিয়েছেন, অর্থাৎ চরমনের নেপথ্যে থাকা সকল ফিরিস্তি এই গোয়েন্দা বাহিনীগুলো
চরমোনাইয়ের কাছে প্রেজেন্ট করে বলেছে, যদি আপনারা জামাতের জোটে থাকেন তাহলে নির্বাচনের আগে আমরা আপনাদের ক্রাশ করে দেব, অর্থাৎ আপনাদেরকে আমরা আটকে দেব, আপনাদের প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেব, আপনাদের মূল যে ব্যবসা বাণিজ্য এগুলো আমরা বন্ধ করে দেব। এবং একইভাবে মামুনুল হকের উপরও চাপ প্রয়োগ করা হয়েছে যে মামুনুল হককেও তার বিভিন্ন বিষয়ে নৈতিক অনৈতিক বা সত্য মিথ্যা এতটা না যে তথ্যগুলো পেয়েছে সেটা আমি বলছি, আমি কিন্তু স্পেসিফিক চরমোনাই বা মামুনুল বা জামাত বা বিএনপি কে দায়ী করছি না। যে সূত্রগুলোর খবর আসছে সেই খবরগুলো দিচ্ছি, বাকিটা আপনারা মিলাবেন। তাদের উপরে মামুনুল হকের উপরে চাপ আসছে প্রবল, এবং তাকে বলা হয়েছে যে জামাতের জোট ছাড়তে হবে, এবং নেপথ্যে তাদের উপর ব্যাপকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। যেহেতু আমাদের দেশের আইন সমাজ রাষ্ট্রীয় অনেক ব্যাপার বুঝে ওঠেন না, আর এজেন্সিগুলো যে কাউকে বিপদে ফেলতে পারেন, ধরেন আমাকে বিপদে ফেলতে চাইবেন, আমি বাংলাদেশে ব্যবসা করি না, বাণিজ্য করি না, এই দেশের কোনো অর্থ আমি আমার পকেটে নেই না ধরেন, কিন্তু আমাকে তারা বিপদে ফেলতে কি কি পথ অবলম্বন করবে তারা আমার চেয়ে ভালো জানে। তো এরকম ভাবে জামাতের যে জোটগুলো রয়েছে সেই জোটের উপর ব্যাপক চাপ প্রয়োগ করছে আমাদের এজেন্সি, এবং দিল্লির প্রেসক্রিপশনে যে কোনো ভাবে জামাত থেকে এই জোটগুলোকে সরিয়ে ফেলার চেষ্টা করছে। এবং তার অর্থাৎ চরমোনাই এবং মামুনুল হক সহ আরো কয়েকটি জোট যারা একটু শক্তিশালী বা যারা আমাদের রাজনীতিতে শক্ত ভূমিকা রাখতে পারে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করেছে, যার ফলশ্রুতিতে চরমোনাইকে বলা হয়েছে যে আপনারা অধিক আসন চেয়ে জামাতের জোট থেকে বেরিয়ে আসবেন, আপনারা জামাতের জোটে থাকতে পারবেন না, থাকলে আপনাদের রাজনৈতিক দল বা আপনাদের দল আমরা ক্রাশ করে দেব। তো এই হিসেবে হঠাৎ করে চরমোনাই বা মামুনুল হককে আমরা দেখছি 8 দলীয় জোট নিয়ে তাদের কিছু বক্তব্য এসছে, এবং আসন ভাগাভাগি নিয়ে এই 8 দলের মধ্যে কিছু বিভক্তির সুর আমরা খেয়াল করেছি। জামাতের কিছু সূত্র বলছে যে তাদের জোটে যদি ইসলামিক দলগুলো থাকে তারা একটি ভোটের বাক্সের মাধ্যমে আগামী দিন লড়াই করবে, যদি বাকি দলগুলো চলে যায় তারা সেই দলগুলোর শুভকামনা জানাবে, কিন্তু তারা সেই দলগুলোকে নিয়ে কোনো বিভক্তি বা তাদের বিরুদ্ধে কোনো প্রচারণা যাবে না। অর্থাৎ জামাত বুঝতে পারছে যে নেপথ্যে তাদের উপর চাপ আছে বলেই তারা হয়তো আগামী দিনগুলোতে এই জোটে নাও থাকতে পারে, একটা ব্যাপার। 2 নম্বর বিষয়টি হলো চরমোনাই এবং মামুনুল হকের এই মুহূর্তে করণীয়টা কি। একটি বিষয় মনে রাখতে হবে, আমাদের ওপার বা আমাদের শত্রু দেশটি যা চাইবে তার বিপরীত জায়গায় আমাদের রাজনৈতিক দলগুলোকে দাঁড়াতে হবে। যদি ওপার আমাদের দিল্লি নামক রাষ্ট্রটি জামাতকে সমর্থন করে আমি জামাতের বিরোধিতা করব, যদি দিল্লি নামক রাষ্ট্রটি বিএনপিকে সমর্থন করে আমি বিএনপির বিরোধিতা করব। এতদিন যেমনি আওয়ামী লীগের বিরোধিতা করেছে, অর্থাৎ শত্রুর বন্ধু হবে যে সে আমাদের শত্রু হবে, কারণ এই রাষ্ট্র তারাই ধ্বংস করছে এবং এই রাষ্ট্রকে তারা একটি অঙ্গরাজ্য বানিয়ে রেখেছে এবং এই রাষ্ট্রকে ধ্বংসের জন্য তাদের ভূমিকা সর্বাগ্রে। তো এই মুহূর্তে চরমোনাইর মতো একটি ইসলামিক দলকে যারা পুরো বাংলাদেশে ইসলামের জন্য কাজ করেন, এই ইসলামের খেদমত করেন, এই স্বনামধন্য প্রতিষ্ঠানটিকে বলবো, এই চরমোনাই নামক দলটিকে বলবো আপনারা বিবেচনা করেন, কারণ এই প্রথম বাংলাদেশে ইসলামের জোয়ার জাগরণ সৃষ্টি হচ্ছে, এবং একটি ভোটের বাক্সের যে আলো পুরো বাংলাদেশের মানুষকে ছড়িয়ে দিয়েছেন, মানুষ যে স্বপ্ন দেখছে এই স্বপ্ন থেকে মানুষকে মাহরুম করবেন না, মানুষকে বঞ্চিত করবেন না। কারণ এবার যদি ঐক্যবদ্ধ হতে না পারেন পৃথিবীতে আর কখনো হতে পারবেন না। কারণ হাসিনা বিদায়ের পর যে একটি রাজনৈতিক অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ইসলামিক দলগুলোর জন্য, ইসলামী দলগুলোর জন্য, সেই পরিবেশ আগামী দিনে আর থাকবে না, তার চেয়ে ভয়াবহ দিন আসতে যাচ্ছে। এই গোয়েন্দা তথ্যের আলোকে কথাগুলো বলছি। এবং মামুনুল হকের মতো ব্যক্তিকে বলবো, যিনি রাজনীতিতে অনেক নির্যাতিত একজন ব্যক্তি, একজন বড় মানের আলেম, তার লাইফের উপর অনেক বড় রিস্ক গেছে, আবার নতুন করে আমাদের কোনো এজেন্সির ফাঁদে আপনারা পড়বেন না। এজেন্সির চাপে পড়ে আজকে যদি নত হন আগামী দিনগুলোতে নত হয়ে থাকতে হবে। কারণ যারা বিগত সময় যে বিষয়টি চরমোনাইয়ের বিরুদ্ধে অভিযোগ এসছে যে তারা পূর্বে আওয়ামী লীগের থেকে সুবিধা নিয়েছে, বিভিন্ন অর্থ সুবিধা, বিভিন্ন সুবিধা নিয়েছে, সেই সুবিধাগুলো নিয়ে কিন্তু চরমোনাইকে এখন ব্ল্যাকমেইল করছে আমাদের এজেন্সি বা দিল্লির এজেন্সিগুলো। তো সেই হিসেবে চরমোনাইকে আর সোজা হয়ে দাঁড়াতে দেবে না তারা। তো এখনই চরমোনাই বা মামুনুল হক বা খেলাফত বা আরো যারা আছে হেফাজত, তাদেরই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করার সময় এসছে। আজকে আপনারা পরাজিত হয়ে গেলে এই বাংলাদেশে ইসলামের যে জাগরণটি সেটা থেমে যাবে। নাম্বার 2।
নাম্বার 3, জামাত ইসলাম ধরে নিয়েছে যে কিছু কিছু দল এখানে থাকতে পারবে না শেষ পর্যন্ত এজেন্সির চাপের কারণে বা বিদেশিদের চাপের কারণে। তাই তারা বিকল্প হিসেবে এনসিপি কে তাদের টাইমলাইনে নিয়ে এসছে। অর্থাৎ এনসিপির সাথে জামাতের এখন আলোচনা চলছে এবং জামাত এনসিপির মধ্যে নতুন জোটের আভাস পাওয়া গেছে। জামাত 200 আসন তাদের প্রার্থীকে দেবে, 80টি আসন জোটকে দেবে। এটি মোটামুটি জামাতের ভেতরের তথ্য। এবং এনসিপি কে বিএনপির সাথে বোধহয় শীঘ্রই, যেহেতু তারেক রহমান দেশে এসছেন, এনসিপির সাথে তারেক রহমানের একটি বৈঠক হবার কথা রয়েছে। সেই বৈঠকের পর মোটামুটি ক্লিয়ার হবে এবং বিএনপি এখন পর্যন্ত এনসিপি কে তাদের যে আসন দিতে চেয়েছেন সেটা এনসিপি সন্তুষ্ট নয়। তবে জামাতের কাছে এনসিপি যথেষ্ট আসন পাবে। তবে এনসিপি কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে যে তারা বিএনপিতে যেতে ভয় পান। তার প্রধান কারণ হলো তারা যে আসনগুলোতে দাঁড়াবেন বিএনপির জোট হয়ে, প্রত্যেকটি আসন থেকে বিএনপির স্বতন্ত্র হয়ে বা বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে এবং সেখানে তারা প্রচারণায় অংশ নিতে পারবেন এবং তারা বিএনপির ভেতরে বিদ্রোহকেও ভয় পান। কিন্তু এখানে জামাত হবে সুবিধাজনক, কারণ জামাত একটি শৃঙ্খলা বাহিনী তৈরি করে রেখেছে বা একটা শৃঙ্খলিত রাজনৈতিক দল যারা তাদের নেতার আনুগত্য করতে সবসময় প্রস্তুত থাকেন। এই ব্যাপারটি পাশাপাশি আরো যে বিপজ্জনক বিষয়গুলো আসছে, জামাতকে এই মুহূর্তে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে এবং সেনাবাহিনীর মধ্যে একটা ভয়ঙ্কর মেসেজ ছড়িয়ে দেওয়া হচ্ছে যে জামাত সেনাবাহিনীকে ধ্বংস করতে চায়। তার একটি উদাহরণ হিসেবে দেখানো হয়েছে বিগত হাসিনা আমলে যে গুম খুন ক্রস ফায়ার গুলো হয়েছে এবং জামাতের আইনজীবীরা বা জামাত সেই সব অভিযুক্ত সেনা অফিসারদের বিরুদ্ধে যে বিচারিক ব্যবস্থায় জামাতের অংশগ্রহণ বা সোচ্চার ভূমিকা, এটি সেনাবাহিনীর মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করছে। অর্থাৎ আমাদের শত্রু রাষ্ট্রটি আমাদের সেনাবাহিনীকে বোঝাচ্ছে এবং আমাদের দেশের বাকি বড় বড় রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীকে বোঝাচ্ছে জামাত সেনাবাহিনীকে ধ্বংস করতে চায়। এখানে জামাতের সাথে আমি এই প্রসঙ্গে কথা বলেছি, জামাতকে প্রশ্ন করেছিলাম যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে এটার ব্যাখ্যাটা কি। জামাত বলছে যে আমরা সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে চাই। অর্থাৎ জামাতের বক্তব্যটা হলো এরকম যে 1971-এ জামাত যে ভূমিকাটা নিয়েছিল 71-এর মুক্তিযুদ্ধে, সেই ভূমিকার জন্য আজ পর্যন্ত জামাত মাসুল দিচ্ছে। 71-এ জামাত কোনো অপরাধ করেনি, খুন ধর্ষণ কিচ্ছু করেনি, কিন্তু 71-এ তারা ভারতকে সমর্থন দেবে না বলে তারা পাকিস্তানের পক্ষে তাদের একটা মতামত ছিল, অর্থাৎ পাকিস্তানকে ভাঙার বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল। আর ঠিক সেই মাসুলটা এখনো দিচ্ছে জামাত। জামাতের সেই প্রজন্ম বিদায় নিয়ে চলে গেছে। আজকে যারা জামাতের রাজনীতি করেন কেউ 71-এর কোনো অপরাধের সাথে জড়িত নন, অধিকাংশই 71-এর পরবর্তী জন্ম নেয়া ব্যক্তিরা, কিছু ব্যক্তি ছাড়া। এবং যারা বেঁচে আছেন তারা অনেকে মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন, তাদের পরিবার জড়িত ছিল। তারপরে জামাত সেই অপরাধ ঘাড়ে নিয়ে এখনো চলছে। ঠিক এই বক্তব্যটি জামাত এভাবেই দিচ্ছে যে সেনাবাহিনীর যে কারাপ্টেড অফিসাররা, গুম খুন ক্রস ফায়ারের সাথে জড়িত অফিসাররা, এরা সংখ্যায় খুব কম। যদি এদের বিচার হয়ে যায় এবং রাষ্ট্র এদেরকে লিমিটেড একটা ধরেন 2 বছর 5 বছর 10 বছর বা 7 বছর সাজা দিয়ে রাষ্ট্র এই কারাপ্টেড অফিসারদেরকে শাস্তি দিয়ে থাকে, তাহলে পুরো সেনাবাহিনীর ইমেজ ফিরে আসবে। নতুবা সারা জীবন সেনাবাহিনীকে মানুষ গুম খুন ক্রস ফায়ারের অভিযোগে অভিযুক্ত করবে, কারণ এই বিশাল বাহিনীটির অধিকাংশ অফিসার অনেস্ট, দেশপ্রেমিক। কিন্তু হাসিনা ভক্ত বা দিল্লির প্রেসক্রিপশনে চলা যে অফিসাররা সংখ্যায় খুব কম, এরা যেভাবে পুরো দেশের মধ্যে হত্যাযজ্ঞ চালিয়েছে, গুম খুন করেছে, এই পুরো দায়ভার সেনাবাহিনী নিতে পারে না এবং নেওয়া উচিত না। তাই জামাত ইসলাম চাচ্ছে যে অভিযুক্ত অফিসারদের বিচার হোক। যেহেতু হাসিনার নির্দেশ তারা মেনেছে, হাসিনা বা আওয়ামী লীগের ফাঁসি হবে, কিন্তু এই অফিসারদের হয়তো লিমিটেড বিচার হোক। মানে লিমিটেড বলছি এই কারণে, হয়তো তাদের ফাঁসি না হোক, অ্যাটলিস্ট 10 বছর 7 বছর একটা সাজা হোক, যাতে করে আগামী দিনগুলোতে কোনো সেনা সদস্যরা এরকম অপরাধে আর নিজেকে না জড়ায়। ব্যক্তিগত সুবিধা, আর্থিক সুবিধা বা রাজনৈতিক সুবিধার আশায় সেনাবাহিনীকে যেন আর কোনো দল ধ্বংস করতে না পারে। তাই জামাত ইসলাম সেনাবাহিনীর এই কারাপ্টেড অফিসারদের বিচার চায় এবং জামাত ইসলামী চাইছে যে এই সেনা অফিসাররা আগামী দিনে বা সেনাবাহিনীর সদস্যরা, সেনা পরিবাররা, পুরো সেনাবাহিনী আগামী দিন যেন সবার কাছে আবার দেশপ্রেমিক হিসেবে পরিচিতি পায়। এটা জামাতের বক্তব্য। তাই তারা এই অফিসারদের বিচার চাচ্ছে। এখন বিষয়টা কি দাঁড়ালো?
আগামী দিনে জামায়াতকে দিল্লি পরাজিত করার জন্য তার জোট ভাঙছে। এক নম্বরে সেই জোট ভাঙার মাস্টার প্ল্যান চলছে, আর সেই জোট ভাঙার ক্ষেত্রে বাংলাদেশের বেশ বড় কিছু গোয়েন্দা বাহিনী বা এজেন্সি এই কাজটি করছে। আর তাই তাদের উপর আপনারা হয়তো খোঁজ নিয়ে জানবেন, চরমোনাই, মামুনুল হক, হেফাজত, খেলাফত, কয়েকটা গ্রুপের উপর ব্যাপক চাপ চলছে এবং এটিও জামাতের কাছে তথ্য আছে। তাই জামাত বিকল্প হিসেবে এনসিপি কে প্রস্তুত রেখেছে। আবার জামাত বলছে যদি এনসিপিও না আসে তাদের পক্ষে, সেই ক্ষেত্রে তারা একা লড়াই করবে, কারণ এই লড়াইটা তাদের দেশকে রক্ষার। ইতিমধ্যে জামাতের কিছু সূত্র বলছে তারা ভেতরে একটি জরিপ পরিচালনা করেছে। সেই জরিপে তারা দেখেছে 6 থেকে 7% ভোট এনসিপি রয়েছে, মানে বাইরে। কিন্তু পুরো বাংলাদেশে এই পরিমাণ ভোট চরমোনাই নেই। চরমোনাই আঞ্চলিক বা একটা অঞ্চল ভিত্তিক স্ট্রং ভূমিকা রাখে, পুরো দেশে তাদের এরকম স্ট্রং ভূমিকা নেই। তাই যদি চরমোনাই কোনো কারণে চলে যায়, তারা এনসিপি কে টেনে আনবে, এটি জামাতের প্রস্তুতি এবং সেভাবেই এগুচ্ছে। আবার অন্যদিকে যেহেতু বাংলাদেশে তারেক রহমান এসছেন, তারেক রহমান যে কোনো ভাবে বিএনপির যেই ভঙ্গুর দশা বা বিএনপি এতদিন যে বড় রকম অপপ্রচারের বিরুদ্ধে করেছে, বিএনপিকে নিয়ে যেই রকম সারা দেশে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম অপপ্রচার হয়েছে, সেটার শক্ত জবাব দিতে চান এখন তারেক রহমান। এবং বিএনপির নেতারা বেগম জিয়ার অসুস্থতা এবং তারেক রহমান বিদেশ থাকায় যেরকম একটা উশৃঙ্খল বা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল, সেটাকে এখন তারেক রহমান শৃঙ্খলায় আনতে চাইছেন। যে কোনো ভাবে তারেক রহমান নির্বাচনের আগের মধ্যেই, অর্থাৎ নির্বাচন বাস্তবায়নের আগেই দলটাকে গোছাবার চেষ্টা করছে। এটিও জামাতের জন্য চাপ। সবকিছু মিলে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনে আবারও বলছি ওপারের ভয়ঙ্কর চাপ শুরু হচ্ছে। এখন আপনাদের কয়েকটা প্রশ্ন আমি রেখে দিচ্ছি। অনেকে আমার কথা শুনে বলতে পারেন যে মাসুম ভাই আপনার বক্তব্য তো আজকে পুরো জামাতের পক্ষে আসছে বা বিএনপির পক্ষে আসছে, যেটাই হোক না কেন। আমি শুরুতে একটি কথা বলেছি, দিল্লি যা চাইবে আমি তার বিরুদ্ধে। দিল্লি যদি জামাতকে ক্ষমতা চায়, আমি জামাতের বিরুদ্ধে। দিল্লি বিএনপিকে চাইলে আমি বিএনপির বিরুদ্ধে। কারণ দিল্লি যেটা চাইবে সেটা আমরা যদি মেনে নেই, তাহলে ওসমান হাদিদের সাথে বেইমানি করা হবে। এখন আমাদের ইসলামী দলগুলোকে বলবো, বিনয়ের সাথে বলবো, আপনাদের জীবনে এই সুযোগটি, সুবর্ণ সুযোগটি আর কখনো পাবেন না। একটি বাক্সের ঘোষণা দিয়েছেন, জেতেন আর না জেতেন, আমি চাই বিএনপি ক্ষমতায় আসুক, প্রধান বিরোধী দলে ইসলামী জোটগুলো থাকুক, যাতে করে একটু ব্যালেন্স তৈরি হয়। তারেক রহমান যে জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন, সেটা যেন বাস্তবায়ন হয়। জামাতের আমির আজকে একটি কথা বলেছেন, তিনি শিবিরের একটি প্রোগ্রামে বলেছেন 47 থেকে 24 পর্যন্ত এই দেশ অনেক মাসুল দিয়েছে, এবার এই দেশকে দাঁড় করাতে চান। এবং তিনি বলেছেন সব শ্রেণীর মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়ার কাজ করতে চায় জামাত। আমার মনে হয় জামাত ক্ষমতায় আসুক বা বিরোধী দলে থাকুক, যদি বিএনপির সাথে প্যারালালি একটি সমতা বা একটি কি বলবো দুজনের যোগ্যতার মাপকাঠিটা কাছাকাছি হয়, আগামী দিনে দেশ তার গন্তব্য হারাবে না। আর যদি ইসলামিক দলগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, এককভাবে কোন দল ক্ষমতায় চলে আসে, সেই ক্ষেত্রে আগামী দিন আমরা আরেকটি ফ্যাসিজম দেখতে পারি। মামুনুল হক সাহেব এবং আমার প্রিয় চরমোনাই, আমি চরমোনাইয়ের ভাইদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিমাণ ভালোবাসি, এটা আমার দর্শকরা জানেন। এবং আমি ফজলুল করিম সাহেব বা এই যে চরমোনাই যারা পীর সাহেব আছেন, তাদের সাথে আমার যতবার দেখা হয়েছে, তারাও আমাকে অনেক ভালোবাসেন জানি। কিন্তু আপনাদের একটি লাস্ট পরীক্ষা এবার, আপনারা আমাদের এজেন্সির কাছে মাথা নত করবেন না। মনে রাখবেন, আজকে মাথা নত করলে কালকে আর মাথা উঁচু করতে পারবেন না। শুধু দম আটকে লড়াইটা আরেকটু বড় করেন। ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত সকল ষড়যন্ত্র মোকাবেলা করেন। এনসিপিকে বলবো, ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত লড়াইটা অব্যাহত রাখুন, নিজের দলটাকে বাঁচাবার স্বার্থে। কোন অর্থের কাছে, ক্ষমতার অহংকারের কাছে বা আগামী দিনে অমুক দল ক্ষমতা আসবে, তমুক দল আসবে, জামাত ক্ষমতা আসবে বা বিএনপি ক্ষমতা আসবে, তাদের সাথে এরকম নয়। এই দেশকে 24-এর চেতনায় আগামী দিনগুলোতে রাষ্ট্রকে তৈরি করতে হলে এবার অনেককে স্যাক্রিফাইস করতে হবে। বিএনপিকে বলবো, জামাত এবং ইসলামিক দল এনসিপি কে নিয়ে জাতীয় সরকার গঠন করুন। পাশাপাশি হাসিনা যে ফ্যাসিজম তৈরি করেছে এবং হাসিনা দিল্লির যেই কি বলবো বাংলাদেশে একটা দিল্লির যে ছায়া তৈরি করেছিল,
দিল্লির সরকার বা অঙ্গরাজ্য, সেখান থেকে এই দেশটাকে রক্ষা করেন। নতুবা এই 24 বা 26 নির্বাচনে ফয়সালা হবে কোন দল বাংলাদেশে টিকে থাকবে। কারণ দিল্লি না ঢাকার স্লোগানটি এখন বাংলাদেশের প্রতিটি স্থানে আকাশে বাতাসে মুখরিত হয়। সোশ্যাল মিডিয়াগুলো দেখবেন, হাজির জানাজায় দেখবেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা বিশ্বাস করি দিল্লির হেজিমনি থেকে বের হয়ে আসার এটি মোক্ষম সময়। যদি আমরা বের হয়ে আসতে না পারি, মনে রাখবেন এই দেশ পরাধীনতার শৃঙ্খলে আবারও আটকে যাবে। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আমি রাত 10টায় চেষ্টা করব আরো বিস্তারিত তথ্য দেওয়ার জন্য, এবং এই ভিডিওটি সর্বাধিক শেয়ার করবেন। প্রতিটি ইসলামী দলের উদ্দেশ্যে অনুরোধ, ঐক্যবদ্ধ থাকুন। ক্ষমতা আসুন আর না আসুন, ঐক্যবদ্ধ থাকুন। কোন এজেন্সির চাপে নিজেকে দুর্বল করবেন না। আর বিএনপিকে বলবো, ওপারের হেজিমনি বাদ দিয়ে আসুন, যারা বাংলাদেশে বিগত সময় 20 দলীয় জোট গঠন করে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে, তাদেরকে দিয়ে নতুন একটি রাষ্ট্র গঠন করুন। জনাব তারেক রহমান, আপনার কাছে আমাদের অনেক দাবি, এবং আপনিই পারবেন, কারণ আপনি জিয়াউর রহমানের সন্তান। আর জিয়ার পরিবারই পারে বাংলাদেশকে শত্রুর হাত থেকে রক্ষা করতে।